হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের করাবো বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য অর্থাৎ থিওরেমস রিলেটেড টু ট্যানজেন্ট অফ এ সার্কেল। এই চ্যাপ্টারে উপপাদ্য 40 নিয়ে আমি আগের ক্লাসে আলোচনা করেছি। তোমরা যারা এখনও আগের ক্লাসটি দেখোনি তারা কিন্তু সবার আগে সেই ক্লাসটি দেখতে হবে, নাহলে আজকের ক্লাসটি তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাহলে আজকের ক্লাসে আমি আলোচনা করব উপপাদ্য 41 নিয়ে, এবং এই উপপাদ্যটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য। মাঝে মাঝেই তোমরা মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন ঘাটলে দেখতে পারবে যে এই উপপাদ্যটি এসছে। তাই তোমরা মনোযোগ সহকারে আজকের ক্লাসটি দেখবে। যদি ক্লাসের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে নিচের কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সমস্ত কোশ্চেনের উত্তর দেওয়ার। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। সবার প্রথমে আজকের এই উপপাদ্যের স্টেটমেন্টটি আমি পড়ছি, তোমরা মন দিয়ে স্টেটমেন্টটা শোনো। তাহলে স্টেটমেন্টটা শোনার পর এই যে ছবিটা, সেই ছবিটাকেও তোমাকে খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমি কোশ্চেনটি পড়ছি। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এই উপপাদ্যে এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। অর্থাৎ এখানে একটি বৃত্ত আছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু বলতে এখানে কি বোঝানো হয়েছে? যে বৃত্তের দেখো বাইরে আমি একটি বিন্দু পি ধরে নিয়েছি, তা বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর তুমি দুটো স্পর্শক অঙ্কন করতে পারবে। একটি স্পর্শক হলো এখানে দেখানো হচ্ছে পি এ এবং একটি স্পর্শক পিবি। এটা কিন্তু তোমার মাধ্যমিক পরীক্ষায় এমসিকিউ কোশ্চেনও অনেক সময় দেয় যে কোনো একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর আমরা কটি স্পর্শক অঙ্কন করতে পারি? দুটো স্পর্শক। স্পর্শক আমরা কোনগুলোকে বলি? এই যে বহিস্থ বিন্দু থেকে যে সরলরেখাটি বৃত্তকে কোনো একটা বিন্দুতে স্পর্শ করছে, মানে টাচ করছে বৃত্তকে। তাহলে এখানে দেখো বৃত্তের উপর এই যে বিন্দুটা এ বিন্দু, এই বিন্দুতে এই পি বিন্দু থেকে একটা সরলরেখা এসে বৃত্তকে দেখো টাচ করলো। তাহলে এই যে পি এ সরলরেখা, এটা হচ্ছে বৃত্তের একটি স্পর্শক। তার কারণ এই সরলরেখাটি বৃত্তকে এ বিন্দুতে স্পর্শ করছে, তাই এটিকে আমরা স্পর্শক বলবো, ঠিক আছে? আবার একই রকমভাবে আমি নিচের দিকেও দেখো একটা স্পর্শক আঁকতে পারি। যে বৃত্তের উপর কোনো একটা বিন্দু বিতে আমি পি থেকে একটি স্পর্শক অঙ্কন করলাম। তাহলে বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের কটি স্পর্শক অঙ্কন করতে পারছি? দুটি। একটি স্পর্শক হলো পি এ, অপর স্পর্শক হলো পিবি। তাহলে এখানে সেটাই বলেছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে। তাহলে এখানে জানতে হবে স্পর্শ বিন্দুটা কি। যে বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করা হয়েছে, অর্থাৎ বৃত্তের স্পর্শকটি বৃত্তকে যে বিন্দুতে স্পর্শ করছে সেই বিন্দুকে আমরা বলবো স্পর্শ বিন্দু। বুঝতে পেরেছ? কোনো বৃত্তকে একটি সরলরেখা যে বিন্দুতে স্পর্শ করছে সেই বিন্দুটাকে কি বলবো? স্পর্শ বিন্দু। তাহলে এইখানে এই যে দুটি স্পর্শক, সেই দুটি স্পর্শক বৃত্তকে কোন বিন্দুতে স্পর্শ করছে? একটি এ বিন্দুতে, একটি বি বিন্দুতে। তাহলে এ এবং বি এই দুটো বিন্দুকে আমরা কি বলবো? স্পর্শ বিন্দু। তাহলে কটা স্পর্শ বিন্দু পাচ্ছি? দুটো। তাহলে এখানে তাই লিখেছে দেখো, স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখা। বহিস্থ বিন্দু এখানে কে? পি। তাহলে স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দুর সংযোজক রেখা, অর্থাৎ এই যে পি এ এবং পিবি, স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দুর সংযোজক রেখা পিবি। তাহলে এখানে দুটো সংযোজক রেখা আছে, একটা পি এ, একটা পিবি। তাহলে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান। তাহলে একটা সংযোজক রেখা হচ্ছে পি এ পেলাম, একটা সংযোজক রেখা কি পেলাম? পিবি। এই দুটোর দৈর্ঘ্য সমান আমাকে প্রমাণ করতে হবে, এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র এখানে ও। তাহলে বৃত্তের কেন্দ্রে দেখো এখানে দুটো কোণ তৈরি হয়েছে, একটা হচ্ছে অ্যাঙ্গেল পি ও এ এবং একটি অ্যাঙ্গেল হচ্ছে পি ও বি। এই দুটো কোণ আমাকে দেখাতে হবে সমান। পি ও এ এটা সমান দেখাতে হবে কার সাথে? পি ও বি। এই দুটো বিষয় আমার এই উপপাদ্যে প্রমাণ করে দেখাতে হবে। আমি আরেকবার কোশ্চেনটি পড়ছি, তার সাথে তুমি এবার ছবিটাকে মেলাও। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখা দুটির দৈর্ঘ্য সমান।
এবং তারা কেন্দ্রে সমান কোণ তৈরি করে, এবং তারা কেন্দ্রে সমান কোণ তৈরি করে। মিলল? এই দুটো বিষয় আমাকে এখানে প্রমাণ করে দেখাতে হবে। তার জন্য এই ছবিটা স্পষ্টভাবে আঁকতে হবে। এইবার তোমরা এখানে এই উপপাদ্যটাকে প্রমাণ করবে। তাহলে একটা উপপাদ্য প্রমাণ করার নিয়ম, এই উপপাদ্যে যেটা বলছে সেটাকে শর্টকাটে এখানে একটু লিখতে হয় শুরুতে। আমি এই ছবিতে কি করেছি সেই ছবির বিষয়বস্তুটাকে এখানে লিখতে হবে। তা যেহেতু আমার এখানে জায়গা শর্ট, আমি অত ডিটেলসে লিখছি না, কিন্তু কি লিখতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। আর তাছাড়াও এই উপপাদ্য বইয়ে করা আছে, তোমরা সেখান থেকে সমস্ত বিষয় ডিটেলসে পেয়ে যাবে। জাস্ট এখানে ব্যাপারটা হলো যে আমি এই ক্লাসটা করাচ্ছি তোমাদের এই উপপাদ্যটাকে বুঝিয়ে দেওয়ার জন্য। বাকি সমস্ত ডিটেলস লেখালেখি সেগুলো বইতেই করা আছে, তোমরা বই থেকে দেখলেই বুঝবে। তাহলে দেখো কি লিখবে সেটা আমি মুখে বলে দিই। এখানে তুমি কি লিখবে, যে ধরি ও কেন্দ্রীয় একটি বৃত্ত এবং বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হলো পি। পি থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করা হলো, একটি পি এ এবং অপরটি পিবি। এইটুকু লিখবে। তাহলে কি লিখবে, যে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করা হলো, একটি পি এ এবং অপরটি পিবি। ঠিক আছে, এবার কি করলে, ও এ এবং ও বি যুক্ত করা হলো আর ও পি যুক্ত করা হলো। তাহলে এখানে কি কি যুক্ত করলাম, ও এ, ও বি এবং ও পি যুক্ত করা হলো। এইটা তোমরা শুরুতে লিখে নেবে। প্রদত্ত এইগুলো আমাকে কোশ্চেনে দেওয়া আছে, মানে কোশ্চেন থেকে ছবির মাধ্যমে এইগুলো আমি জানতে পারছি। তারপর কি লিখতে হয়, কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে এই যে এটা লিখবে, যে পি এ ইকুয়াল টু পিবি এবং অ্যাঙ্গেল পিওএ এটা ইকুয়াল টু অ্যাঙ্গেল পিওবি। এই দুটো বিষয় আমাকে প্রমাণ করতে হবে। এরপর আমরা কোথায় আসবো, এরপর যদি অঙ্কন থাকে তাহলে অঙ্কন করতে হয়। এখানে আমাকে আলাদা করে কিছু আঁকতে হয়নি, তাই আমার এখানে অঙ্কনের কোনো প্রয়োজন নেই। এবার আমি প্রমাণ করব। এই যে এখানে ও এ আর এই যে পি, এই যে দুটো সরলরেখা, এদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। কোথা থেকে আমি পাচ্ছি, এর আগের যে উপপাদ্যটি পড়িয়েছি, যেটা আমি আগের ক্লাসে করিয়েছি, তোমাদের প্রথমে বলেছি ভিডিওর শুরুতেই, যে আগের ক্লাসটিকে কিন্তু দেখতে হবে এই উপপাদ্যটি বুঝবার জন্য। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু আগের ক্লাসটি দেখো। এবং সেখানে যে উপপাদ্যটি আমি করিয়েছি, উপপাদ্য নম্বর 40, সেখানে আমি প্রমাণ করেছি যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী বৃত্তের যে ব্যাসার্ধ, এটা হচ্ছে স্পর্শবিন্দু, স্পর্শবিন্দু দিয়ে যে বৃত্তের ব্যাসার্ধটি যাচ্ছে, ও একটি ব্যাসার্ধ যেটা স্পর্শবিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে এই ব্যাসার্ধের সাথে এই যে স্পর্শক, এরা পরস্পর লম্বভাবে অবস্থান করে, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। একই রকমভাবে পিবিও বৃত্তের একটি স্পর্শক এবং ওবিটা হচ্ছে এই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এরা কত কোণ তৈরি করবে, 90 ডিগ্রি। তাহলে দেখো এটা শুরুতে এখানে লিখবে, কি লিখবে, এখানে ও এ লম্ব, এই যে ও এ লম্ব কত, পি এ, এবং ওবি লম্ব পিবি। ঠিক আছে, ও এটা পি এর উপর লম্ব এবং ওবিটা কার উপর লম্ব, পিবি এর উপর। ঠিক আছে, তাহলে এবার আমি এই দুটো ত্রিভুজকে নিচ্ছি। এই দুটো ত্রিভুজ, একটা হচ্ছে ত্রিভুজ পিওএ ও ত্রিভুজ পিওবি। এই দুটো ত্রিভুজ ধরলাম, একটা হচ্ছে ত্রিভুজ পিওএ এবং একটি ত্রিভুজ পিওবি। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো কি দেখতে পাচ্ছি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে 1 নম্বর, এই যে এই ত্রিভুজের এই কোণটা, মানে ও এ পি বা পিওএ, সরি পিএও, এই কোণটা এই ত্রিভুজের পিবিও এর সাথে সমান হবে এবং এরা প্রত্যেকে কত হবে, 90 ডিগ্রি। তাই তো, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ সমান আমি বলতে পারি, অর্থাৎ এই ত্রিভুজের এই কোণ আর এই ত্রিভুজের এই কোণটা পরস্পর সমান। আচ্ছা, 2 নম্বর কি বলতে পারছি, দেখো ওপিটা হচ্ছে সাধারণ বাহু। ছবিটার দিকে ভালো করে দেখো, যে এই যে ওপি বাহুটা, এটা কিন্তু এই যে ওপরের যে ত্রিভুজটা সেই ত্রিভুজেরও একটা বাহু, আবার এটা এই নিচের যে ত্রিভুজটা তারও একটা বাহু। তাহলে ওপি বাহুটা দুটো ত্রিভুজেরই আছে। তাহলে এই দুটো, তাহলে ওপি যেহেতু দুটো ত্রিভুজেরই আছে, তাই আমি ওপিকে বলছি সাধারণ বাহু। ঠিক আছে, 3 নম্বর, ও এটা সমান হবে ওবির সাথে। ও এ মানে কোনটা, এইটা, আর ওবি মানে কি, এটা। তাহলে এই ত্রিভুজের এই বাহুটা এই ত্রিভুজের এই বাহুর সাথে সমান। কেন সমান,
কারণ ও এটাও এই বৃত্তের ব্যাসার্ধ, আবার ওবিটাও এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একটা বৃত্তের যত ব্যাসার্ধ হয় প্রত্যেকটা ব্যাসার্ধের দৈর্ঘ্য কী হয়? সমান হয়। তাই আমি বললাম ও এটা ওবির সাথে সমান। পাশে কারণ কি লিখে দেবে? যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে কি হলো? এই দুটো ত্রিভুজের একটা কোণ এবং দুটি বাহু পরস্পর সমান। তাহলে এই দুটো ত্রিভুজকে আমি কি বলতে পারি? এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। তাহলে যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম আমি প্রমাণ করে ফেললাম, তাহলে এখন আমি কি বলতে পারি? যে এই দুটো ত্রিভুজের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলি পরস্পর সমান হবে। ঠিক আছে? তাহলে দেখো এবার আমাকে কি প্রমাণ করতে বলেছে? যে পিএটা পিবির সাথে সমান। তাহলে পিএ এই ত্রিভুজের এই যে বাহুটা, আর পিবিটা হচ্ছে এই ত্রিভুজের একটি বাহু। তাহলে তুমি দেখো এই ত্রিভুজের এই বাহুটা তো এই বাহুটার সাথে সমান হয়েছে, আর এটা হচ্ছে সাধারণ বাহু হয়েছে। তাহলে বাকি থাকলো এই বাহু, আর এই ত্রিভুজের বাকি থাকলো এই বাহু। তাহলে এই দুটো বাহু কি পরস্পর সমান হবে? কারণ এরা অনুরূপ বাহু। কেন সমান হবে? কারণ ত্রিভুজটা আমি সর্বসম প্রমাণ করে ফেলেছি। তাহলে ত্রিভুজ যেহেতু সর্বসম প্রমাণ করে ফেলেছি, তাহলে অনুরূপ বাহুগুলো দুটো ত্রিভুজের কী হবে? সমান হবে। তাহলে এর অনুরূপ বাহু কোনটা ছিল? এটা। আর এটা তো সাধারণ বাহু ছিল। তাহলে বাকি থাকলো এর এই বাহু, আর বাকি থাকলো এর এই বাহু। তাহলে এই দুটো বাহু তারা পরস্পর কী হতে হবে? সমান হতে হবে, যেহেতু ত্রিভুজটা সর্বসম প্রমাণ হয়ে গেছে। তাই আমি যেহেতু ত্রিভুজটা সর্বসম, সুতরাং আমি কি বলতে পারি? পিএ ইকুয়াল টু পিবি আমি বলতে পারি। আবার কি বলতে পারি? দেখো এর এই কোণটা তো এই কোণটার সাথে সমান হয়ে গেছে। তাহলে এই কোণের অনুরূপ তো এই কোণ ছিলই, আমি এখানে লিখেছি 290 ডিগ্রি। তাহলে এই কোণের অনুরূপ কে হবে? এই কোণটা হবে। তাহলে এই দুটো কোণও তারা পরস্পর সমান হবে, যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে এবং এটাও আমি বলতে পারি সমান। তাহলে এই দুটোই আমাকে এখানে প্রমাণ করতে বলেছে। তাহলে এই দুটোই আমি প্রমাণ করে নিলাম। তো কেন প্রমাণ করতে পারলাম? কারণ যেহেতু ত্রিভুজটা সর্বসম, তাই আমি এটা বলতে পারলাম। ত্রিভুজটা যদি সর্বসম না হতো তাহলে কিন্তু এটা বলা যেতে পারে। তাহলে আজকের ক্লাসে আমি যে উপপাদ্যটি পড়লাম, অর্থাৎ উপপাদ্য নম্বর 41, এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা খুব ভালো করে এটাকে প্র্যাকটিস করে রাখবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, দরকার হলে ভিডিওটাকে আরেকবার চালিয়ে তোমরা ক্লাসটি দেখবে। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকলো। এর পরের ক্লাসে আমি পরের উপপাদ্য নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর বাড়িতে থেকে অবশ্যই উপপাদ্যটিকে প্র্যাকটিস করো।